নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাস্থলে আওয়ামী লীগের নেতারা জড়িত। বিএনপি দাবি ওবায়দুল কাদেরের। ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিত বিশৃঙ্খলা, পাল্টা জবাব বিএনপির। বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই বিশৃঙ্খলা, বিচার দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। শুধু কৃষি পণ্য উৎপাদন নয়, বাজারজাতকরণেও জোর দিতে হবে। বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী। স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাবারে। মেট্রো রেলের প্রতিটি স্টেশন ঘিরে হবে মাল্টিপল হাব। যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে। উত্তরা মতিঝিল রুটে থাকবে 3টি স্টেশন প্লাজা। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। নোয়াখালীতে মন্দিরের হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সময় এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। এদিকে জঙ্গিবাদ উস্কে দিতেই মন্দিরে মন্দিরে বিএনপি হামলা চালিয়েছে বলেও দাবি আওয়ামী লীগ নেতাদের। ভিডিও ফুটেজ দেখে সাম্প্রদায়িক হামলায় উস্কানিদাতাদেরও চিহ্নিত করা হচ্ছে বলেও জানান তারা। গত কয়েকদিন ধরে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল। এ অবস্থায় শুক্রবার নোয়াখালীর চৌমুহনীতে হামলার ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনার পর শনিবার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শনে যান। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ 4 সদস্যের একটি দল সেখানে সবার খোঁজখবর নেন। হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানায় প্রতিনিধি দল। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল প্রত্যেককেই খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ভবিষ্যতে যেন বাংলাদেশে সকল ধর্মাবলম্বী মানুষ স্বাধীনভাবে অবাধে তাদের ধর্মবিশ্বাস, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। এদিকে গত 12 বছরে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর কোনো হামলা হয়নি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। শনিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। সাম্প্রদায়িক শক্তির অপকর্ম এবং বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি আজকে নির্বাচন আন্দোলনে ব্যর্থ হয়ে রঙিন চশমা ফাঁক দিয়ে বাংলাদেশকে রঙিন দেখছে। এদিন বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, কুমিল্লা সহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পেছনে বিএনপি জামাত দায়ী। কুমিল্লায় যেই ঘটনা ঘটিয়ে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে, এটির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এটির পিছনে বিএনপি জামাত সহ ধর্মান্ধ গোষ্ঠী যুক্ত। বিভিন্ন জায়গায় যারা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে নিজেদের ব্যর্থতা আর অনিয়ম থামাচাপা দিতেই সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সাম্প্রদায়িক সহিংসতায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। ঢাকা ও চট্টগ্রামে আলাদা আলোচনায় একথা বলেন বিএনপি মহাসচিব সহ কয়েকজন শীর্ষ নেতা। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে সারা দেশে নতুন নেতৃত্ব নিয়ে কাজ করছে বিএনপি। উদ্দেশ্য, আগামী নির্বাচন সামনে রেখে দল গোছানোর কাজ দ্রুত এগিয়ে নেয়া। তারই ধারাবাহিকতায় দলটির মহাসচিব শনিবার বিকেলে যোগ দেন চট্টগ্রামে বিএনপির কর্মী সভায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা। তিনি অভিযোগ করেন, সরকারের ইঙ্গিতেই ঘটছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাদের এজেন্টকে দিয়ে তারা ঘটনা ঘটানোর জন্যই বিভিন্ন রকম সমস্যা তৈরি করে তার দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করাচ্ছে। তো তোমরা এই ঘটনা ঘটাচ্ছ তোমরা, কারণ তোমরা জানো এইসব ঘটনা যদি না ঘটাও তাহলে জনগণ গণতন্ত্রের যে আন্দোলন করবে, তাদের অধিকারের জন্য আন্দোলন করবে, তো ওটাকে ডাইভার্ট করতে হবে, অন্যদিকে দৃষ্টি সরাতে হবে। এদিকে রাজধানীতে আলাদা দুটি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস দাবি করেন, একটি চক্র পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে ফয়দা লুটছে। সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যারা এটা করেছে তাদেরকে খুঁজে বের করে তাদের বিচার দাবি করি। সরকার কর্তৃক সৃষ্ট এই ঝামেলা, পুলিশের কাজ কি? বিএনপি ঠেকানো
এই সমস্ত নোংরামেই ছাড়েন। ক্ষমতা টিকে থাকার জন্য বহু পন্থা অবলম্বন করেছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এদিকে পরিকল্পিতভাবে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে একটি মহল আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় বলে মন্তব্য করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হন সাধারণ মানুষ সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শত শত নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, একটি মহল দেশকে অশান্ত করতেই এই ঘটনা ঘটিয়েছে। ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সমস্ত বাংলাদেশেই কোনো না কোনো জায়গায় এই ধরনের সাম্প্রদায়িক হামলা করা হয়েছে, যেটা বাংলাদেশের যে ঐতিহ্য তার উপর একটি বড় ধরনের আঘাত। একই দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা। এই সময় বক্তারা শিগগিরই হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এদিকে পরিকল্পিতভাবে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে একটি মহল আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। দাবি জানাচ্ছে, যারা এই ধরনের ষড়যন্ত্র করলো, যারা ধর্মের দোহাই দিয়ে আরেক ধর্মের উপর আক্রমণ করলো, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, তাদেরকে শাস্তি দিন। শাস্তি আমরা দৃশ্যমান দেখতে চাই। বিচ্ছিন্ন ঘটনা বলে আজ আর উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই। একদিকে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে বিনষ্ট করা, অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় অগ্রসরমান উন্নতিকে ব্যাহত করা, সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া কুমিল্লা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করে অপরাধের ধরন বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ঢাকা থেকে সারা দেশে চলছে মনিটরিং। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, শিগগিরই আইনের আওতায় আসবে কুমিল্লার সহিংসতায় জড়িতরা। রামু, নাসিরনগর, সবশেষ কুমিল্লার নানিয়ার দিঘি। সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর বলি হয়েছেন নিরীহ মানুষ। শান্তিপূর্ণ সামাজিক পরিবেশে নেমে এসেছে সহিংসতা, অশান্তি। এমন প্রেক্ষাপটে অপরাধীদের ধরতে এবং এ ধরনের অপরাধ ঠেকাতে শনিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর অবস্থানের কথা জানান। গোয়েন্দা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে সারা দেশে মনিটরিং করা হচ্ছে। সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রিউমার করে কিছু জায়গায় কিছু ভাঙচুর করেছে, সেটা আমরা আমাদের এই ঢাকা থেকে আমাদের ডিবি পুলিশ আমরা সেটা নজরদারি রাখছি এবং আমাদের সোশ্যাল সাইবার টিম যেটা রয়েছে ডিবি, এটাও তারা কাজ করছে। আমরা মনে করি যে এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত, যারা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন গুজব ছড়িয়েছে, তাদেরকে আমরা মনিটরিং করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করে অপরাধ সংগঠনের ধরন বিশ্লেষণও করা হচ্ছে বলে জানান তিনি। বরিশাল থেকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা গুজব ছড়াচ্ছিল। সমস্ত জায়গাগুলিতে আমরা নজরদারি রাখছি এবং আমরা মনে করি এ ধরনের যারা আজগুবি গল্প ছড়াবে, গুজব ছড়াবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে। দেশের সব মন্দির সহ সংখ্যালঘু সম্প্রদায়ের স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ, পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। কৃষি গবেষণায় গুরুত্ব বাড়ানোর পাশাপাশি কোনোভাবেই যেন উৎপাদন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন সরকার প্রধান।
বর্তমানে বাংলাদেশে মোট খাদ্যশস্য উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 4,53,43,000 মেট্রিক টন। 2020-21 অর্থবছরে রেকর্ড পরিমাণ 2 কোটি টনেরও বেশি বোরো উৎপাদন হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ধান, চাল, সবজি এবং মাছ, মাংস, দুধ, ডিম সহ প্রয়োজনীয় খাদ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে এক অনন্য অবস্থানে রয়েছে। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে, ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন। এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস 2021। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, খাদ্য নিয়ে আগামী 2100 সাল পর্যন্ত সরকারের পরিকল্পনার কথা। আমরা সেই 96 সালেই কৃষি নীতি, 1999 নতুন কৃষি সম্প্রসারণ নীতি, 1996 প্রথম করি, এরপর কৃষি নীতি 1999 প্রণয়ন করি এবং গবেষণার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিই। 2021 থেকে 2041 যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি, সেখানে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব পেয়েছে, যার জন্য ডেল্টা প্ল্যান 2100 আমরা প্রণয়ন করেছি, যেন আমাদের খাদ্য উৎপাদন কোনো মতেই যেন বাধাগ্রস্ত না হয়। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন সরকার প্রধান। নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি চাহিদাপূর্ণ সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাই। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের খাদ্য অপচয়টা কমাতে হবে, অপচয় যেন না হয়। শুধু উৎপাদন বাড়ালে হবে না, সাথে সাথে আমাদের বাজারজাত করাটা, এটার দিকে দৃষ্টি দিতে হবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কৃষি উৎপাদন সহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য তৎপর থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বপ্ন বুনে এগিয়ে চলছে মেট্রো রেলের লাইন। প্রতিটি স্টেশন ঘিরে থাকবে মাল্টিপল হাব, যেখান থেকে যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে। উত্তরা থেকে মতিঝিল রুটে হবে 3টি স্টেশন প্লাজা। পাশাপাশি ফার্মগেটেও একটি স্টেশন প্লাজা তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। স্বপ্ন বুনে এগিয়ে চলছে মেট্রো রেলের লাইন। সেই স্বপ্ন এগিয়েছে বহুদূর। এরই মধ্যে একাধিকবার হয়েছে প্রথম 3টি স্টেশনে ট্রায়াল রান। লাইন 6-এর আওতায় মেট্রো রেল চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। সেই পথ বাড়িয়ে এখন কমলাপুরে নেওয়া হয়েছে। এ তো গেল লাইন 6-এর কাজ। অপরদিকে চলছে লাইন 5-এর কাজ। উড়াল পাতাল মিলিয়ে এই রুটে হেমায়েতপুর থেকে শুরু হয়ে ভাটারায় গিয়ে মিলবে। সেই সঙ্গে মেট্রো রেলের বাকি রুটগুলোর পরিকল্পনাও এগিয়ে চলছে সমান তালে। কর্তৃপক্ষ বলছে প্রতিটি লাইনই হবে একটি করে মাল্টিপল হাব, যা আশপাশের প্রতিটি রুটে যুক্ত করবে এই স্টেশনের সঙ্গে। এসব স্টেশনে নেমে কেবল রাজধানীর যে কোনো প্রান্তেই নয়, ঢাকার বাইরের যে কোনো জায়গায় যাবার পথ মিলবে। আর লাইন 6-এর হাব হচ্ছে উত্তরা সেন্টার। থাকবে 3টি স্টেশন প্লাজা, সেই সঙ্গে যুক্ত হবে ফার্মগেটও। প্রতিটা লাইনে আমাদের পরিকল্পনা আছে ন্যূনতম একটা করে টিওডি করবো। এমআরটি লাইন 6-এর যে টিওডি, সেটা আমরা নির্ধারণ করেছি। সেটা হলো উত্তরা যে সেন্টার স্টেশন আছে, তার সেন্টার স্টেশনের পাশে আমাদের ফার্মগেট একটা হাবের মতো, ট্রান্সপোর্ট হাবের মতো। এছাড়া প্রতিটি স্টেশনের ওঠানামার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে স্টেশনের পরিধিও। এমআরটি লাইন স্টেশন গুলো আছে এবং সেখানে যে এক্সিট এন্ট্রি গুলো আছে, সিঁড়ি, লিফট, এসকেলেটর, সেই জায়গাগুলোতে যে স্বাচ্ছন্দ্যে যে যাতায়াত করতে পারে, সেই জন্য আমরা স্টেশনের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড ফুটপথ আমরা করে দিব। আনুষ্ঠানিকভাবে চালুর আগে প্রতিটি ট্রেনকে বেশ কয়েক ধাপে ট্রায়াল রানে অংশ নিতে হবে। কদিন আগেই ভায়াডাক্টে উঠেছে দেশের প্রথম মেট্রো রেল, আর তাতেই স্বস্তির খোরাক জুগিয়েছে এই রাজধানীবাসীর। অন্তত চোখের সামনে দৃশ্যমান হলো এর অনেকটা অগ্রগতি। এর পরবর্তী ধাপে অর্থাৎ এই ট্রায়াল রানকে আগারগাঁও পর্যন্ত এগিয়ে নিতে এখন সেই প্রস্তুতিতে ব্যস্ত মেট্রো রেল কর্তৃপক্ষ। আসাদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই মিলছে পরীক্ষা পাশের সনদ। জমির দলিল জাল করে বদলে ফেলা হচ্ছে নাম ঠিকানা। চাইলেই পাওয়া যাচ্ছে জাতীয় পরিচয়পত্র। এমন জাল কাগজপত্র তৈরির এক কারিগরকে গ্রেফতারের পর পুলিশ বলছে সুযোগ সন্ধানীরাই তার কাছ থেকে অবৈধ দলিল দস্তাবেজ তৈরি করে। বুলবুল রেজার রিপোর্ট। কম্পিউটার কম্পোজের দোকানি শরীফুল ইসলাম। তার দোকানের বিশেষ চাহিদা রয়েছে অনেকের কাছেই।
বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কয়েক মিনিটেই চাহিদা মতো জাল কাগজপত্র তৈরি করতে পারদর্শী তিনি। জেএসসি থেকে মাস্টার্স যে কোনো সনদ চাইলেই পাওয়া যায় তার কাছে। ভুয়া অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরিতেও দক্ষ তিনি। শরীফুলের দোকান থেকে পাবলিক পরীক্ষার জাল সনদ, ভুয়া জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন ধরনের নথি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে তার কম্পিউটার সহ বেশ কিছু ডিজিটাল ডিভাইস। জিজ্ঞাসাবাদে শরীফুল জানিয়েছে ৬ বছর ধরে ভুয়া দলিল সহ চাহিদা মাফিক জাল কাগজ তৈরি করছেন তিনি। এই চক্র এতই সক্রিয়, বিশেষ করে মানুষের অত্যন্ত কষ্টের সম্পদ, তার ভূমি, তার সম্পদ, যখন একটা সেম একটা কি বলা হয় আপনার জমির একটা দলিল অন্যের হস্তগত হয়, সুতরাং প্রতারক চক্র উনি হয়তো হালকা মনে করেছেন, কিন্তু যার হাতে দলিলের ফটোকপিটা চলে গেল ওই লোক কিন্তু মারাত্মক ভুক্তভোগী হয়। পুলিশ বলছে সুযোগ সন্ধানী লোকেরাই জাল কাগজ তৈরির জন্য শরীফুলের দোকানে যাতায়াত করত। বেসরকারি চাকরির জন্য দরকার, তার ডিগ্রি সনদ দরকার, সাবমিট করলেন। এনআইডি দরকার, হারিয়ে গিয়েছে, ইমিডিয়েট তিনি সাবমিট করলেন। অনেকে দেখা যাচ্ছে এক শ্রেণীর লোক আছে ঢাকা শহরে আপনার জমির যারা ব্যবসা করেন বা কাউকে হয়রানি করেন, তাদের জন্য একটা দলিল হস্তগত হওয়া বিশাল অর্জন তার জন্য। ভুয়া কাগজ তৈরির কারিগরদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। বিভিন্নভাবে যেগুলো আছে আমরা তথ্য নিচ্ছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরের মাঝামাঝি সময়েও এসেও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু, তবে ঢাকা উত্তরের চেয়ে দক্ষিণে এর দাপট তুলনামূলক বেশি। চিকিৎসকরা বলছেন এখন রোগী সুস্থ হতে সময় লাগছে বেশি। ব্যক্তি সচেতনতা ছাড়া এর নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঢাকার দনিয়া নিবাসী ৮০ বছরের শাহজাদা আগে থেকেই ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগতে থাকা এ বৃদ্ধের শারীরিক জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে ডেঙ্গু। হাসপাতালের বিছানায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। এদিকে ডেঙ্গু আক্রান্তের পর প্রায় সুস্থ হয়ে ওঠা কুমিল্লার বাসিন্দা তানহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে বনশ্রীতে উঠেছিলেন মামার বাসায়। সেখানেই এডিসের কামড়ে ডেঙ্গু পজিটিভ হয়ে ভর্তি হন মিডফোর্ড হাসপাতালে। এভাবে শুধু এ হাসপাতালেই প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে গড়ে ৩০ থেকে ৪০ জন, যাদের অধিকাংশ রোগী ঢাকা দক্ষিণ অংশের। আক্রান্তরা বলছেন এখনও পর্যাপ্ত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম দেখা যায় না। বিগত 3 দিন যাবত সেখানে শোয়া, তার কোনো সেন্স নেই, সে বলতেও পারে না, কিছু খাইতেও পারতেছে না। ধনিয়াতে বিকট অবস্থা, তার মানে ওইখানে অবস্থা অনেকটাই খারাপ। ঘরে 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 2-4 জন পাওয়াই যায় ডেঙ্গু রোগী। রাতে ঘুমাইছি আর অনেক মশা কামড়াইছে যে ফিল করছি। বাসায় যাওয়ার পর আপনার 5-6 দিন পর আমার নাকে দিয়ে একটু ব্লাড বাইর হয়েছিল। ঠিকমতো মশার ওষুধ দেওয়া হয় না, ঠিকমতো কাজকামও করা হয় না ওনাদের। সাধারণত প্রতি বছর অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমে এলেও চলতি বছরের চিত্র পুরোটা ভিন্ন। চিকিৎসকরা বলছেন প্রথম দিকে রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হলেও এখন সুস্থ হতে সময় লাগছে বেশি। এই মাসেও ডেঙ্গু শেষ হবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। যদি আরো 2-1 বৃষ্টি হয় এর মধ্যে, সেক্ষেত্রে হয়তোবা ডেঙ্গু আক্রান্তের ট্রেনটা সেটা হয়তোবা আরো কিছুদিন লেংদি হবে, এটা বলে মনে হচ্ছে আর কি। 5-6 দিনের মধ্যেই রোগীরা হয়তো ডিসচার্জ হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই রোগীগুলো 10-12 দিন লাগতেছে। চলতি বছর এখন পর্যন্ত 20,000 ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মারা গেছেন 76 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ আগে বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই মুহূর্তে ওমানের মাস্কাটের আল আমিরাত স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সংবাদ সম্মেলনের বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাজিদ, নিফার, আপনি যেমনটি বলছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কথা বলেছেন। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করছে। আপনাকে একটু দেখাতে চাইবো বাংলাদেশের অনুশীলন। ঠিক আমার পেছনেই কিন্তু পুরো বাংলাদেশ দল অনুশীলন করছে এবং প্রথমবারের মতো বাংলাদেশের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এবং সাকিব আল হাসান আজ সকালে কিন্তু এসেছেন, আসলে আইপিএল খেলে দুবাই থেকে এসেছেন এবং দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং আগামীকালকের ম্যাচেও তিনি খেলবেন এতটুকু আসলে মোটামুটি জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশ পরপর 2টি ম্যাচ হেরেছে, এটা নিয়ে তারা কিছুটা কনসার্ন কিনা। তবে অধিনায়ক কিন্তু বেশ আত্মবিশ্বাসী তাকে শোনা গেছে। মুশফিকের কথা বলতে মুশফিকুর রহিম বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসা, তিনিও কিন্তু ব্যাট প্যাচের মধ্যে আছেন। তবে অধিনায়ক তাদের পাশেই আছে। অধিনায়ক বলছেন যে টি-20তে আসলে সব ম্যাচে রান করা পসিবল হয় না। একই সঙ্গে তিনি বলেছেন যে 2-1টি ম্যাচে রান নাও হতে পারে, যার কারণে তিনি কিন্তু আশাবাদী যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের আসলে সবাই ছন্দে থাকবে এবং একটা
ভালো কিছু করবে। তিনি একাদশ নিয়ে একটা ধারণা দিয়েছেন, বলেছেন দলে হয়তো বা বড় কোনো চমক দেখা যাবে না। আপনার নাইম শেখ বর্তমানে কিছু ফর্মহীনতায় থাকলেও বা তার স্কোরিং রেট নিয়ে কিছুটা কথা থাকলেও কিন্তু তিনি হয়তোবা ওপেনিং করবেন। 3 নম্বরে হয়তোবা দেখা যেতে পারে আপনার সৌম্য সরকারকে। তবে আরেকটা বিষয় বলতে হয় এখানকার উইকেটের কথা। উইকেটটা আমরা যতটুকু দেখেছি উইকেটে ভালো ঘাস আমরা দেখতে পেয়েছি, এবং এই ঘাস কিন্তু যদি কালকে থাকে ডেফিনেটলি কিছুটা স্পোর্টিং উইকেটের আমরা একটা প্রত্যাশা করতে পারি। ক্যাপ্টেনও কিন্তু একই প্রত্যাশা করেছেন যে স্পোর্টিং উইকেট হয়তোবা হবে, এবং তেমনই তারা একটা একাদশ নিয়ে মাঠে নামবে এবং একটা ভালো নোটে বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপ শুরু করতে চায়। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফিরছি জেনিফার আপনার কাছে। ওমান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতারা জড়িত, বিএনপি দাবি ওবায়দুল কাদেরের। ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিত বিশৃঙ্খলা, পাল্টা জবাব বিএনপির। বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ, দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিশৃঙ্খলা, বিচার দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। এবং শুধু কৃষি পণ্য উৎপাদন নয়, বাজারজাতকরণেও জোর দিতে হবে। বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী। স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাবারে। এই ছিল জনপদের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।